হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য ইম্পর্ট্যান্ট ম্যাথস বা গণিত বা অঙ্কের কিছু প্রশ্ন উত্তর আমরা নিয়ে এসেছি, যেগুলো প্র্যাকটিস করাবো তোমাদের আসন্ন ফরেস্টার, ফরেস্ট গার্ড, JRBT2, TPSCর বিভিন্ন পরীক্ষা, হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলোর সেম টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। ঠিক আছে। আর ফরেস্টার, ফরেস্ট গার্ডের যেহেতু আলাদা একটা সিরিজ আমরা করাচ্ছিলাম, এটা বলতে পারো 22 নাম্বার ক্লাস। এই ম্যাথস কোশ্চেনগুলো আসন্ন TPSC, JRBT, ফরেস্টার, কোর্ট সহ ত্রিপুরার বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ইংলিশ ও বাংলা দুটো ভার্সানেই থাকবে। আর আসন্ন যেই পরীক্ষাই দেবে তোমরা, সবাই কিন্তু এই অঙ্কগুলো করবে। এখানে যেমন ইজি কোশ্চেন্স আছে, তেমন ট্রিকি কোশ্চেন্স আমরা দিয়ে রেখেছি, যাতে করে পরীক্ষার লেভেল কীরকম হয় তোমরা যাতে বুঝতে পারো। এই ম্যাথসগুলো প্র্যাকটিস করবে, আমরা রেগুলার বেসিসে তোমাদের করাবো, আমরা সলিউশনও করিয়ে দেব। দেখবে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্পফুল কিন্তু হবে। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে এই টাইম টু টাইম সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার বেস্ট ওয়েতে প্রিপারেশন নেওয়ার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সানে MCQ প্লাস ডেসক্রিপটিভ আকারে বেস্ট ডিসকাউন্ট অফারে বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর ফুল নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, JRBT1 গ্রুপ C 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ C, গ্রুপ D, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার, MPW রিক্রুটমেন্ট, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ C, গ্রুপ D, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস ও TPSCর বিভিন্ন আপকামিং পরীক্ষা যেমন কম্বাইন 5, ত্রিপুরা হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ D পরীক্ষা, সফটওয়্যার TLM-এর পরীক্ষা, SSC, GD কনস্টেবল, MTS, RRB, NTPC গ্রুপ D সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু পেয়ে যাবে। সাবজেক্ট ওয়াইজ ইংলিশ, ম্যাথ, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, রিজনিং বলো, সব পেয়ে যাবে। কার কি নোটস লাগবে একবার শুধু যোগাযোগ করো, সব ডিটেলস তোমাদের আমরা বলে দেবো। তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা আগে নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে সেভ করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডেমো, ডিটেলস, প্রাইস সব কিছু হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি, 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। দেখবে তোমাদের পরীক্ষার আগে এত ভ্যারাইটি প্রশ্ন আমরা প্র্যাকটিস করিয়ে দেবো, সিমিলার টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষা হলে কিন্তু গিয়ে দেখবে। ঠিক আছে, চলো শুরু করছি। প্রথম, নিজেরা সলভ করার চেষ্টা করো, না পারলে সলিউশনটা দেখবে। প্রথম, দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস বাই 20% ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ডিক্রিজেস বাই 10% ইন দ্য সেকেন্ড ইয়ার। হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ? একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 20% বৃদ্ধি পেল, দ্বিতীয় বছরে 10% হ্রাস পেল, মোট শতকরা পরিবর্তন কত? এটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টার থেকে। চারটে অপশন দিয়ে রেখেছে, কারেক্ট আনসার কোনটা হবে তোমরা নিজেরা ট্রাই করো, আমরা সলিউশন বলছি। যারা পারবে ভিডিওটা পজ করে আগে ট্রাই করো। ঠিক আছে, আমরা ধরলাম এই যে জনসংখ্যা যতটা ছিল, পপুলেশন অফ দ্য টাউন, আমরা ধরলাম ইনিশিয়ালি জনসংখ্যা হচ্ছে 100 জন। ঠিক আছে, তারপর কি বলল? 20% বৃদ্ধি পেল প্রথম বছরের পর। তাহলে প্রথম বছরের পর বৃদ্ধি পাওয়ার পর নতুন পপুলেশন কত হবে? 100-র 20%, 100 + 20% অফ 100 মানে 120। ঠিক আছে, তারপর
দ্বিতীয় বছরে কি বলেছে, ডিক্রিজেস বাই 10% ইন দ্য সেকেন্ড ইয়ার। দ্বিতীয় বছরে 10% কি হলো, হ্রাস পেল। তাহলে ফার্স্ট ইয়ার হলো, এইবার সেকেন্ড ইয়ারে কি, ফার্স্ট ইয়ারে কি ছিল 20% ইনক্রিজ, সেকেন্ড ইয়ারে 10% ডিক্রিজ। ঠিক আছে, 10% ডিক্রিজ কিসের থেকে, ফার্স্ট ইয়ারের থেকে, কারণ ফার্স্টের পরেই তো সেকেন্ড আসে। ফার্স্ট ইয়ারে কত ছিল 120, এইবার এটা 10% কত হবে, 10% অফ 120 মানে 10/100 ইন্টু 120, 00 কাটা হলো কত 12। ঠিক আছে, 10% অফ 120 হচ্ছে 12, তাহলে কত আসে, কি বলেছে 10% ডিক্রিজ হলো ফার্স্ট ইয়ার থেকে। ডিক্রিজ হয়ে যতটা সেটাই দ্বিতীয় বছরের পপুলেশন, মানে প্রথম বছরে কত 120। ঠিক আছে, মানে 20% প্রথম বছরে বাড়ার পর 120, সেটার 10% ডিক্রিজ হলো, মানে কত 12 এক্ষুনি বেরিয়েছিল, তার মানে কত কমলো সেকেন্ড ইয়ারে 120, 120 মাইনাস 12 হচ্ছে তোমার 108। এইবার এতটুকু পর্যন্ত পৌঁছাতে পেরেছি ফাইনাল পপুলেশন আফটার ইয়ার নাম্বার 2। 2 নাম্বার বছরের পর পপুলেশন এসে দাঁড়িয়েছে আমাদের হাতে 108। প্রথমে কত ছিল 100, যেটা আমরা ধরেছিলাম। এইবার বলেছে মোট শতকরা পরিবর্তন কত, ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ কত ইনিশিয়ালি ছিল 100, নতুন আমরা পেয়েছি 108। তার মানে কি করব, 108 মাইনাস 100 কত হয় 8। ঠিক আছে, 8 বেড়েছে কতর মধ্যে, ইনিশিয়ালি ছিল 100, তার জন্য 8/100 ইন্টু, যেহেতু শতকরা বা পার্সেন্টেজ বলেছে আমরা, ইন্টু দিয়ে 100 দিয়ে আবার মাল্টিপ্লাই করব। 100 ক্যান্সেল, আনসার হবে 8%। 8% আনসার, 8% ইনক্রিজ, অপশন নাম্বার এ 8% বৃদ্ধি ইজ দ্য কারেক্ট আনসার। 8% ইনক্রিজ। না পারলে বলো, বা তোমরা যদি কোনো অল্টারনেটিভ কোনো মেথডে করে থাকো দ্যাট ইজ রাইট। যদি আনসারটা ঠিকঠাক আসে এভরি মেথড ইজ কারেক্ট। ঠিক আছে, এইবার আমরা দ্বিতীয় অঙ্কটা করছি। নেক্সট, the ratio of two numbers is 7:9. If their HCF is 12, what is their LCM? দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের গসাগু যদি হয় 12, তাদের লসাগু কত? HCF আর LCM এর এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আসে। কি বলেছে, রেশিও অনুপাত হচ্ছে 7:9, রেশিও হচ্ছে 7:9, HCF 12, LCM বের করতে বলেছে। তো তোমরা নিশ্চয়ই এটা জানো, কি জানো, HCF, আচ্ছা LCM ইন্টু HCF ইকুয়ালস টু প্রোডাক্ট অফ টু নাম্বারস। মানে আমরা কোনো দুটো নাম্বারের লসাগু দিয়ে গসাগুকে যদি গুণ করি, তাহলে সেই দুটো নাম্বার অরিজিনালি গুণ করলে যত রেজাল্ট আসবে সেটার ইকুয়াল টু হবে। মানে ধরো দুটো নাম্বার আছে এ আর বি, তাহলে এ ইন্টু বি হবে এ আর বির এলসিএম লসাগু ইন্টু এ আর বির গসাগু, মানে HCF, মানে LCM ইন্টু HCF ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য নাম্বারস। এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, LCM এখানে করছি উপরে, LCM ইকুয়ালস টু প্রোডাক্ট দুটো নাম্বারের গুণ ইন্টু গসাগু HCF। লিখতে পারি কিনা, আমাদেরকে তো LCM বের করতে বলেছে, তাহলে LCM তো নিতেই হবে আমাদের। দুটো নাম্বার কত, অনুপাত কত বলেছে 7:9, তার মানে 7 × 9 কত আসে 63। দুটো নাম্বার যদি আমরা ধরি রেশিওর থেকে নিয়ে, তাহলে কি বলতে পারি, LCM ইকুয়ালস টু প্রোডাক্ট গুণ কত বেরিয়েছে 63 ইন্টু HCF। HCF আবার কত দেওয়া প্রশ্নতে, দেখো HCF হচ্ছে 12, HCF মানে গসাগু হচ্ছে 12, তাহলে 12, LCM হবে 63, 63 ইন্টু 12, 63 ইন্টু 12 করলে তোমরা দেখবে আনসার আসছে, গুণফল কত আসছে 756, 756। অপশন নাম্বার সি 756 বা 756 ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছ, LCM ইকুয়ালস টু দুটো যেই নাম্বার আছে সেগুলোর গুণফল ইন্টু গসাগু, লসাগু ইকুয়ালস টু দুটো নাম্বারের গুণফল ইন্টু গসাগু। তো এখান থেকে প্রোডাক্ট নাম্বারগুলো যেহেতু 7:9, 7 একটা নাম্বার, 9 একটা নাম্বার, ইন্টু করে দিলাম, 7 × 9 চলে এলো 63, প্রোডাক্ট অফ দ্য রেশিও টার্মস ইন্টু HCF। বুঝতে পেরেছো, আনসার হয়ে গেল LCM ইকুয়ালস টু
63 into 12 equals to 756. Option number C, 756 is the correct answer. Next, at what annual rate will a sum double itself in 8 years under simple interest? Simple interest, compound interest কিন্তু আসতে পারে, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আসতে পারে। সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ। সরল সুদে কোন অর্থ 8 বছরে দ্বিগুণ হলে, সরল সুদে কোনো অর্থ 8 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? কোনটা হবে কারেক্ট আনসার? নিজের আগে ট্রাই করো। এর আগের প্রথম ম্যাথস ক্লাসে আমরা কিন্তু অলরেডি বলেছিলাম এসআই এর ফর্মুলা হচ্ছে PRT/100 SI, ঠিক আছে? আরেকটা বলেছিলাম অ্যামাউন্ট ইকুয়ালস টু P প্লাস SI। SI মানে হচ্ছে সরল সুদ, P মানে হচ্ছে প্রিন্সিপাল মূলধন, রেট মানে হচ্ছে তোমাদের বলতে পারো সুদের হারও বলতে পারো, টাইম মানে হচ্ছে সময়, অ্যামাউন্ট মানে হচ্ছে একটা টাকাকে কিছু সময়ের জন্য তুমি যদি সুদে যদি রাখো সেই টাকাটা একটা সময় পর বেড়ে কত হবে সেই প্রাইসটা হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে? সো এগুলো তোমাদের মনে রাখতে হবে। SI ইকুয়ালস টু PRT/100, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। এগুলো মনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথম বললো অ্যাট হোয়াট অ্যানুয়াল রেট, মানে প্রথমে আমাদেরকে বলেছে সরল সুদে কোনো অর্থ 8 বছরে দ্বিগুণ হলে সুদের হার মানে রেট বের করতে বলেছে। রেট, সুদের হার মানে আর, ঠিক আছে? কি বলেছে? সাম ডাবলস ইটসেলফ, সরল সুদে কোনো অর্থ দ্বিগুণ হলে লিখেছে, দ্বিগুণ হলে। তো আমরা ধরে নেই প্রথম প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা পি ধরে নেই, মূলধন আমরা ধরে নেই পি, যেটাকে আমরা ব্যাংকে রাখবো ইন্টারেস্ট খাওয়ার জন্য যে টাকাটা, ঠিক আছে? লেট দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, ইনিশিয়াল অ্যামাউন্ট বি পি বা মূলধন, ঠিক আছে? এই যে এবার বলেছে সাম ডাবলস ইটসেলফ, দ্বিগুণ হলে, কোনো অর্থ দ্বিগুণ হলে, তাহলে অর্থ যখন ইনভেস্ট করে ব্যাংকে সেটা একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় কিছু বছর পর কিছু রেট অফ ইন্টারেস্টে, আমরাকে সেটাকে কি বলি? অ্যামাউন্ট। তো অ্যামাউন্টটা কি হবে? ইনিশিয়ালি ধরেছি পি, অ্যামাউন্ট হবে 2P, অ্যামাউন্ট হবে কি 2P, ঠিক আছে? তারপর কি বলেছে? টাইম দিয়েছে 8 ইয়ার্স, T ইকুয়ালস টু 8 ইয়ার্স, T ইকুয়ালস টু 8 ইয়ার্স দিয়েছে, ঠিক আছে? তোমাদেরকে এবার SI এর ফর্মুলাতে ফেলতে হবে, সরল সুদের SI। একটু আগে বলেছি PRT/100, PRT/100 কিন্তু আমরা বলেছি এখানে P কি ধরেছিলাম? P, ঠিক আছে? আর কি? আর। T কি? টাইম কত বলেছে? 8 বছর, 8/100। কিছু বেরোচ্ছে কি? না, কিছু বেরোচ্ছে না। এখান থেকে পিও নেই আমাদের কাছে, SIও নেই, যে কোনো একটা তো থাকতে হবে। আমাদের রেট বা সুদের হারটা বের করতে গেলে যেটাই প্রশ্নপত্রে পেয়েছে। এইবার আমরা চলে যাব অ্যামাউন্টের ক্ষেত্রে। অ্যামাউন্ট ইকুয়ালস টু মূলধন প্লাস সরল সুদ, অ্যামাউন্ট ইকুয়ালস টু P প্লাস SI। অ্যামাউন্ট কি বলেছিলাম? 2P ইকুয়ালস টু P প্লাস SI। এইবার পিটা এদিকে নিয়ে চলে এলে 2P মাইনাস P ইকুয়ালস টু P, ঠিক আছে? মানে SI সরল সুদ আমাদের কাছে হয়ে গেল P, বুঝতে পেরেছ? এইবার আমাদের কাছে কি আছে? অ্যামাউন্ট আছে 2P। দাঁড়াও, মানে যেই সংখ্যাটা কিছু বছর ব্যাংকে রাখলে এটা যত হয় P থেকে আমরা অ্যামাউন্ট পাই। P আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে P, অ্যামাউন্ট আছে 2P, সিম্পল ইন্টারেস্ট আছে P, বুঝতে পেরেছো? এইবার আমরা ডাইরেক্টলি কিসে লাগাবো? সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ফর্মুলাটাতে, PRT/100। SI কত? P তো P মানে হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল, রেট আর বের করতে হবে, T হচ্ছে 8 বছর/100। এই P কেটে নিলাম, ঠিক আছে? 100 ওইদিকে চলে গেল, 8R ইকুয়ালস টু 100, 8R ইকুয়ালস টু 100। তোমাদের যারা বাংলা মিডিয়ামের আছো বুঝতে কিছু প্রবলেম হলে জানিও। আমাদের ইংলিশের সুবিধা, তার জন্য যতটুকু সম্ভব ইংলিশে লিখছি, বাংলায় বুঝিয়ে দিচ্ছি। তোমরা খাতায় নিজেদের সুবিধা মতো কিন্তু লিখে নাও, ঠিক আছে? তো এখান থেকে আর হবে 100/8 করলে কত হয়? 12.5%, 12.5% রেট অফ ইন্টারেস্ট। অপশন নাম্বার বি, 12.5% ইজ দ্য কারেক্ট আনসার। যদি তোমরা অন্য নিয়মে করে থাকো, ইটস ওয়েল অ্যান্ড গুড ইফ আনসার ম্যাচেস,
ঠিক আছে, তোমরা অন্যভাবেও কিন্তু ট্রাই করতে পারো। অনেকেই কিন্তু অঙ্ক অনেক প্র্যাকটিস করো, শর্টকাট নিয়ম জানো, আমরা ইজিভাবে দেখাচ্ছি যাতে সব স্টুডেন্টস যাতে বুঝতে পারে। ঠিক আছে, কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, 12.5%। নেক্সট, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 20%, বাট বাই হোয়াট পার্সেন্টেজ ডাজ ইটস এরিয়া ইনক্রিজ? একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এরিয়া থেকে প্রশ্নটা। ঠিক আছে, যেহেতু বলেছে ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হলো, ইনিশিয়ালি আমরা ধরে নেই, ইনিশিয়ালি ব্যাসার্ধকে বলা হয় রেডিয়াস, ইনিশিয়াল রেডিয়াসটা আমরা ধরে নেই স্মল আর। ঠিক আছে, সো সার্কেলের যে ক্ষেত্রফল বা এরিয়া, ফর্মুলাটা কি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো সার্কেলের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা, এরিয়া পাই আর স্কোয়ার। সার্কেল মানে হচ্ছে বৃত্ত, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, আর এরিয়া মানে হচ্ছে কি? ক্ষেত্রফল। সব কিছু বাংলায় বলে দিচ্ছি, আশা করি তোমাদের অসুবিধা হবে না। ইনিশিয়ালি এটা আমরা পেলাম। এইবার বলেছে রেডিয়াসটাকে, ব্যাসার্ধটাকে 20% বৃদ্ধি করা হলো। ব্যাসার্ধ কত ছিল? প্রথমে আমরা ধরেছি স্মল আর, স্মল আর আমরা ধরেছি। ঠিক আছে, এইবার 20% বৃদ্ধি করার পর নতুন ব্যাসার্ধ বা আর রেডিয়াস কত হবে? 20% মানে 20/100কে আমরা লিখতে পারি 0.2, 0.20। 20% বৃদ্ধি করা হয়েছে ইনিশিয়াল থেকে। ইনিশিয়ালি কত ধরেছি? আর, তো নতুন রেডিয়াস কত হবে? আর প্লাস 0.2 আর। ঠিক আছে, মানে আগেরটার 20% বেশি, মানে আগেরটার প্লাস সেটার 20%, তাহলে কত হলো? 1.2 আর। 1.2 আর পেয়ে গেলাম নতুন ব্যাসার্ধ, নতুন কিসের? বৃত্তটার বা নতুন সার্কেলটার। এইবার বলেছে এরিয়া কত হবে? এবার নতুন রেডিয়াস পেলাম আমরা 1.2, নতুন এরিয়া 2, এরিয়া 1 ছিল পাই আর স্কোয়ার, নতুন এরিয়া কত হবে? পাই ইন্টু আর কত? 1.2 আর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হলো? 1.2 হোল স্কোয়ার করো, আর স্কোয়ার করো, 1.44 পাই আর স্কোয়ার, 1.44 পাই আর স্কোয়ার। বুঝতে পেরেছ? কিছু বুঝতে না পারলে জানিও, আমরা বুঝিয়ে দেব। সো এটা এলো নতুন এরিয়া। প্রথম এরিয়া কত ছিল? পাই আর স্কোয়ার, অরিজিনালটাই ছিল আমাদের কাছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। বলেছে কত শতাংশ এই নতুন এরিয়াটা আগের এরিয়ার থেকে বেশি বেড়েছে? কত পার্সেন্টেজ? হাউ মাস পার্সেন্টেজ? তার মানে পার্সেন্টেজ ইনক্রিজ আমরা কীভাবে বের করব? যেটা বেড়েছে মাইনাস আগেরটা বাই কোনটা থেকে বেড়েছে? A1 মানে অরিজিনালটার থেকে, ইন্টু 100%। বাস, A2 কত আমাদের কাছে? A2 হচ্ছে 1.44 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই, সরি মাইনাস A1 কত? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই A1 কত ছিল? পাই আর স্কোয়ার ইন্টু 100। বুঝতে পেরেছ? আমরা মুছে মুছে করছি, তোমরা ভিডিওটা পজ করে লিখতে পারো যদি কিছু তোমাদের সমস্যা যদি থাকে। ঠিক আছে, তো কি হয়েছে? 1.44 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার ইন্টু 100%। ঠিক আছে, সো 1.44 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার করলে কত হয়? 0.44 পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার ইন্টু 100%। পাই আর স্কোয়ার আমরা কেটে দিলাম ওপর নিচে, তাহলে এখান থেকে কত আসে? 44%। 0.44 ইন্টু 100% মানে 44% বৃদ্ধি পেয়েছে সেই বৃত্তটার, সার্কেলটার রেডিয়াস 20% ইনক্রিজ করার পর 44% এরিয়া ইনক্রিজ পেয়েছে। ঠিক আছে, 44% এরিয়া কিন্তু ইনক্রিজ পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের কিন্তু কোনো সমস্যা নেই। এরিয়া কি বলেছি? ক্ষেত্রফল, রেডিয়াস বলেছি ব্যাসার্ধ, সার্কেল বললাম বৃত্ত। পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা বা শতাংশ কতটুকু, সেটা হচ্ছে 44%। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, 44%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মেনি নাম্বারস বিটুইন 100 and 500 আর ডিভিজিবল বাই বোথ 4 and 6? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 100 থেকে 500-র মধ্যে কতটি সংখ্যা আছে যা 4 এবং 6 উভয় দ্বারা বিভাজ্য? এমন যখন প্রশ্ন আসবে
ঠিক আছে, তখন যেই দুটো দিয়ে বিভাজ্য বলেছে সেগুলোর সাথে সাথে লসাগু বের করে নেবে, এলসিএম বের করে নেবে। 4 আর 6-এর এলসিএম কত হয়? 2 ইন্টু 2, 2 ইন্টু 3, 3 ইন্টু 2 6, 6 ইন্টু 2 12, এলসিএম হয় 12। এর মানে যদি কোনো নাম্বার, ভালো করে বুঝে রাখবে, যদি কোনো নাম্বার 4 আর 6 দিয়ে ডিভিজিবল বা বিভাজ্য হয়, দেন সেই সংখ্যাটি কিন্তু অবশ্যই তাদের লসাগু দিয়েও বিভাজ্য হবে, এলসিএম দিয়েও কিন্তু ডিভিজিবল হবে। যদি কোনো একটা নাম্বার, ইফ সাম নাম্বার ইজ ডিভিজিবল বাই 4 and 6, এদের এলসিএম দিয়েও সেই নাম্বারটা ডিভিজিবল হবে, 12 দিয়েও ডিভিজিবল হবে। ঠিক আছে, তো কি বলেছে, 100 আর 500-র মধ্যে কতটা নাম্বার আছে যেগুলো 4 আর 6 দুটো দিয়েই ডিভাইড যায়? ঠিক আছে, তো এইবার 100 থেকে 500-র মধ্যে যেগুলো ডিভাইড যায়, মানে রিমাইন্ডার 0, ঠিক আছে, ভাগফল 0 থাকে, 0 মানে পারফেক্ট মানে পারফেক্টলি ডিভিজিবল কিন্তু যায়। সো এবার আমরা ধরি কিভাবে, 100 হচ্ছে ছোট নাম্বারটা, ভাগ করি না, দেখি না, যেহেতু 12 পেয়েছি, দুটো দিয়ে ভাগ করার থেকে তো একটা এলসিএম করে ভাগ করে নেওয়া ভালো, 12 দিয়ে ভাগ করি, 100/12, 12 8-এ 96, এখানে এলো 4। ঠিক আছে, সো এখানে তোমরা বলতে পারো 8.33 আসে, বা অ্যাপ্রক্সিমেটলি 9ও তোমরা বলতে পারো। বুঝতে পেরেছ? 8.33 বা 9, 8.33 বা 9 আসে। তার মানে নাম্বারটা কি হবে, যেটা 100-র পরে সবচেয়ে প্রথম 12 দিয়ে পুরোপুরি ডিভিজিবল চলে যায়, 12 প্লাস এই 9, 8.33-কে অ্যাপ্রক্সিমেটলি আমরা 9 ধরেছি, 12 প্লাস 9 কত হয়? 108। দেখো 108 কিন্তু 12 দিয়ে কিন্তু ভাগ হয়। ঠিক আছে, 12 ইন্টু 9 ইকুয়ালস টু 108। ঠিক আছে, এবার যেহেতু প্রথম নাম্বার 100 বলেছে, সেটার ওপরে আমরা ধরেছি, এইবার বলেছে 500-র ভেতরে, 500-কে এবার আমি 12 দিয়ে ভাগ করি না, আবার কত হয়? 12 ইন্টু 4, 12 ইন্টু 4 48, 2 0, তারপর 12 ইন্টু 1 12, আবার থাকলো 8। সো অ্যাপ্রক্সিমেটলি এখানে আসে 41.67। এটাকে আমরা বা তোমরা 41 বা 42ও কিন্তু ধরতে পারো, 41 বা 42 ধরতে পারো। তাহলে কি বলতে পারি, 500-র নিচে যেই নাম্বারটা লাস্ট 12 দিয়ে ডিভিজিবল যায় সেটা হচ্ছে কত? 12 ইন্টু 41, 41 এখান থেকে এসছে, কত হয়? 492। ওই দিকে পেয়েছিলাম 108। ঠিক আছে, এইবার মনে রাখবে এই কাউন্টটা একটা শর্টকাট ফর্মুলা তোমাদের বলে দেই। যখনই এইরকম প্রবলেম আসবে যে মানে একটা স্পেসিফিক কাউন্ট দিয়ে দেবে, এর মধ্যে বলবে কতটা ডিভাইড যায়, এই কাউন্টটা তোমরা শর্টকাট ফর্মুলাতে কি করে বের করবে? লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই লসাগু প্লাস 1। লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, শেষের নাম্বারটা মাইনাস শেষের নাম্বার, এখানে কোনটা? 492। প্রথম নাম্বার কোনটা? 108। এলসিএম কত? 12 প্লাস 1। চলো এবার আমরা করে নিই, যেহেতু স্পেস কম আশা করি তোমরা লিখছো। লাস্ট নাম্বারটা কত? 492, সরি 492 মাইনাস ফার্স্ট নাম্বার কত, যেটা 100-র পরে ডিভিজিবল, 108, ডিভাইডেড বাই এলসিএম কত? 12 প্লাস 1। ঠিক আছে, সো কত এলো তোমাদের? এখানে আসবে 492 মাইনাস 108, এখানে আসবে তোমাদের 384, 108, হ্যাঁ ঠিক আছে, 384 বাই 12, 12 তো নিচে 12ই আছে, প্লাস 1। এটা তোমরা কাটাকাটি করো, 2 দিয়ে যদি করি 6, 2 ইন্টু 1 2, 18, 2 ইন্টু 9 18, 2 ইন্টু 2 4, 192। ঠিক আছে, এইবার আমরা তোমাদের 2 দিয়ে আবার কাটলাম, 2 দিয়ে আবার কাটি, 2 ইন্টু 3 আবার কাটি, 2 ইন্টু 9 18, 2 ইন্টু 6 12। এইবার আবার 3 দিয়ে আমরা কাটতে পারবো, 96/3 আমরা ইজিলি কিন্তু করে নিতে পারবো। 3 দিয়ে কাটলে 3 ইন্টু 3 9, 3 ইন্টু 2 6, 32। আবার এখানে আছে প্লাস 1, এটা আসছে 32, সাথে আছে প্লাস 1।
কারেক্ট আনসার হবে 33। 33টা নাম্বার এমন আছে 100 আর 500-র মধ্যে যেগুলো 4 ও 6 উভয় দিয়ে কিন্তু বিভাজ্য, ডিভিজিবল যায়। 33, অপশন নাম্বার বি 33 ইজ দ্য কারেক্ট আনসার। শর্টকাট ফর্মুলাটা মনে রাখবে, লাস্ট নাম্বার শেষের সংখ্যা মাইনাস বিয়োগ প্রথম সংখ্যা ভাগ করবে লসাগু দিয়ে বাইরে +1। ঠিক আছে, যখনই বলবে যে কতটা নাম্বার একটা কোনো রেঞ্জের মধ্যে যেটা ডিভিজিবল যাবে বা ভাগ করা যাবে একটা স্পেসিফিক নাম্বার দিয়ে, কতটা নাম্বার যখন বলবে তখন এটা ইউজ করবে, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই এলসিএম +1। ঠিক আছে, এইবার আমরা চলে যাই নেক্সট। আশা করি তোমরা বুঝতে পারছো, সমস্যা থাকলে আমাদের জানিও। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। The average age of 20 students is 18 years. One student aged 22 leaves the class and another student joins. If the average remains unchanged, what is the age of the new student? বললো 20 জন ছাত্রের গড় বয়স 18 বছর, 22 বছর বয়সী একজন ছাত্র চলে যায় এবং অন্য একজন যোগ দেয়। গড় অপরিবর্তিত থাকলে নতুন ছাত্রের বয়স কত? এটা কিন্তু অ্যাভারেজ থেকে কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করেছে অ্যাভারেজ থেকে। কোশ্চেনটা অ্যাভারেজ যেই চ্যাপ্টারটা আছে সেটার থেকে কিন্তু জিজ্ঞেস করেছে। আগের ক্লাসে কিন্তু আমরা করিয়েছি অ্যাভারেজ বা গড় চ্যাপ্টার থেকে। কি বলেছে? 20টা স্টুডেন্টের বয়সের গড় হচ্ছে 18 বছর, অ্যাভারেজ। ঠিক আছে, আমরা অ্যাভারেজের ফর্মুলা কি জানি? অ্যাভারেজ ইকুয়ালস টু টোটাল বাই নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল বাই নাম্বার অফ স্টুডেন্টস। ঠিক আছে, অ্যাভারেজ এখানে কত বলেছে? 18, নাম্বার অফ স্টুডেন্টস কত? 20, সাম বা টোটাল কত আসবে? সাম হবে 18 ইন্টু 20, কত হলো? 360 বছর। এই টাইপেরই আরেকটা প্রবলেম আগের দিনে আমরা করিয়েছিলাম, সবগুলো প্র্যাকটিস করে দেখবে, অঙ্কে তোমাদের কেউ আটকাতে পারবে না। এইভাবে আমরা ম্যাথসটা করাচ্ছি স্টেপে স্টেপে। সো 20টা ছাত্রের টোটাল বয়সের যোগ করলে আসে 360 বছর, 360 ইয়ার্স। এটা আমরা প্রথম পেলাম। ঠিক আছে, এইবার বলেছে নেক্সট। কি বলেছে? 22 বছর বয়সী একজন ছাত্র যদি চলে যায়, 22 বছর বয়সী একজন চলে গেছে, তার মানে টোটালটার থেকে 22 বছর মাইনাস হবে 360, যেটা পেয়েছিলাম কত হয়? 338 বছর। একজন চলে গেছে, এখন আছে 19 জন স্টুডেন্ট আছে। 338, 22টা মাইনাস করলাম। ঠিক আছে, এইবার কোশ্চেন কি বলেছে? ইফ দ্য অ্যাভারেজ রিমেইনস আনচেঞ্জড, গড় অপরিবর্তিত থাকলে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, নতুন ছাত্রের বয়স কত? গড় অপরিবর্তিত তখনই থাকবে যখন টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আগে যেটা ছিল 20, এটা সেম থাকবে। এখানে দেখো 22 বছরের একজন সেখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু বলেছে আরেকজন কিন্তু জয়েন করেছে। সো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু 20 কিন্তু রইল। ঠিক আছে, সো 20 জনই রইল। নতুন যেই স্টুডেন্টটা, তার বয়স কত বের করতে বলেছে। তার বয়স কত হবে? আগে কত বেরিয়েছিল? 360। 22 বছরের একজন যখন বেরিয়ে গেছে, তার টোটালটা কত ছিল? 338, মাইনাস করলে কত হবে? 22 বছর। সো 22 বছরের এইজ ছিল। কেন? একজন যে বেরিয়ে গেছে তারটা তো মাইনাস করতে হবে, তাহলেই তো নতুন যে জয়েন করেছে কতটা ডিফারেন্স সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এটার একটা শর্টকাট ট্রিকও আছে। যখন কোনো একজনকে যখন আরেকজনকে দিয়ে রিপ্লেস যখন করা হয়, আর মোট মানুষের সংখ্যা আর অ্যাভারেজ বা গড়টা যদি চেঞ্জ না হয়, তখন নতুন নিউ পার্সনের যে বয়সটা বেরোবে সেটা তোমরা শর্টকাট ট্রিকে বলতে পারো, সেটা হবে এজ অফ পার্সন হু লেফট। এমন যখন প্রবলেম থাকবে যেখানে বলবে একজন বেরিয়ে যাওয়ার পর আরেকজন জয়েন করলো, তারপর অ্যাভারেজ সেম থাকলো, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সেম থাকলো, নতুন স্টুডেন্টের এজ কত হবে, তখন ডাইরেক্টলি তোমরা যে বেরিয়ে গেছে তার এজটা লিখে দিতে পারো। এটা হচ্ছে শর্টকাট। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ 22, অপশন নাম্বার সি, 22 বছর। নেক্সট, A is twice as efficient as B, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আগের দিনও করিয়েছিলাম। ইফ B alone finishes a work in 18 days, in how many days will both together finish the work? A B এর তুলনায় দ্বিগুণ দক্ষ। B একা 18 দিনে কাজটি শেষ করলে দুজন একসাথে কত দিনে কাজটি শেষ করবে? দেখো, B কি করে? পুরো কাজটি 18 দিনে শেষ করে। তো B এর এফিসিয়েন্সি বা দক্ষতা
কিভাবে বেরোবে? 1/18। ঠিক আছে, মানে বি, এটা আগের দিন ক্লাসে করিয়েছিলাম, তোমরা যারা করেছো তোমরা জানো। বি বলেছে পুরো কাজটা 18 দিনে শেষ করে। একদিনে কত কত ভাগ কাজ শেষ করবে? 18 ভাগের 1 ভাগ পার ডে, 1/18 পার্ট অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে, এইবার বলেছে এ কিন্তু বির তুলনায় দ্বিগুণ দক্ষ, মানে এর এফিসিয়েন্সি বির থেকে ডাবল। বি এর এফিসিয়েন্সি যেহেতু এসছে 1/18, তাহলে এর এফিসিয়েন্সি কত আসবে? 2 × 1/18। এখানে 2 দিয়ে 18 কাটলে 9, 1/9, মানে এ 9 ভাগের 1 ভাগ কাজ একদিনে শেষ করে, বি 18 ভাগের 1 ভাগ কাজ একদিনে শেষ করে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট, আচ্ছা দুজনের একদিনের কাজ আমরা বের করে নেই। এটাকে আমরা বলবো কম্বাইন্ড এ প্লাস বির কাজ করার দক্ষতা এফিসিয়েন্সি কতটা? 1/9 প্লাস 1/18 কত হয়? এলসিএম 18, 9, 2, এখানে 1, 3/18 হয় 1/6। মানে দুজনে মিলে একসাথে কাজ করলে একদিনে 6 ভাগের 1 ভাগ কাজ শেষ করবে। ঠিক আছে, এবার কি বলেছে? যদি দুজনে কাজ করে কতদিন লাগবে? 6 ভাগের 1 ভাগ যেহেতু একদিনে শেষ করবে, তো টোটাল কাজটা ওরা 6 দিনে শেষ করতে পারে। একদম ইজি হিসাব। একদিনে যদি দুজন মিলে কাজ করে 6 ভাগের 1 ভাগ যদি কাজ শেষ করে, তার মানে পুরো কাজটা 6 দিনে শেষ করবে। ইজি হিসাব, তোমরা ইউনিটারি মেথডে করে দেখে নিতে পারো। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 6 দিন, 6 ডেজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাচ্ছি, একটু টাইম কম আছে, তাড়াতাড়ি তোমরা একটু বুঝে নিও। নেক্সট, ইফ দ্য প্রাইস অফ এ সুগার ইনক্রিজেস বাই 25%, বাট বাই হোয়াট পার্সেন্টেজ শুড ইটস কনজামশন বি রিডিউস সো দ্যাট এক্সপেন্ডিচার রিমেইনস দ্য সেম? চিনির দাম 25% বৃদ্ধি পেলে একই খরচ রাখতে হলে ব্যবহার কত শতাংশ কমাতে হবে? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসতে পারে। আমরা ধরলাম ইনিশিয়ালি চিনির দাম ছিল 100, এটা হচ্ছে কস্ট প্রাইস, এত দিয়ে আমরা চিনিটা কিনলাম। আর আমরা চিনি ইউজ করলাম চিনি ধরো 100 ইউনিট ইনিশিয়ালি। ঠিক আছে, ধরো 100 ইউনিট। তো কতটুকু আমাদের এক্সপেন্ডিচার বা খরচ হলো? কি বলেছে? চিনির দাম 25% বৃদ্ধি পেলে একই খরচ রাখতে হলে ব্যবহার কত শতাংশ কমাতে হবে? ব্যবহার মানে হচ্ছে কনজামশন। ঠিক আছে, সো আমি ইনিশিয়ালি ধরলাম চিনির দাম ধরো 100, আমি 100 ইউনিট আমি ইউজ করলাম আমার বাড়িতে। তো আমার খরচ কত হবে? যতটুকু দাম ইন্টু কতটুকু খেলাম। ঠিক আছে, 100 × 100 ইকুয়ালস টু 10,000। 10,000 টাকা আমার খরচ হলো ইনিশিয়ালি। প্রথমত আমরা এটা ধরে নিতে পারি। ঠিক আছে, তারপর বলেছে যদি চিনির দাম 25% বাড়ানো হয়, ইনিশিয়ালি কত ধরেছিলাম? 100, এখন 25% বাড়ানো হলে কত হবে চিনির দাম? 125 হবে। ঠিক আছে, এবার কি বলেছে? বাই হোয়াট পার্সেন্টেজ শুড ইস কনজামশন বি রিডিউসড সো দ্যাট এক্সপেন্ডিচার রিমেইনস দ্য সেম? একই খরচ রাখতে হলে ব্যবহার কত শতাংশ কমাতে হবে? নতুন দাম বেড়ে হয়েছে কত? 125। খরচ সেম, আগের খরচ কত ছিল? 10,000। এই খরচটা সেম থাকবে এবার, কিন্তু চিনির দাম বেড়ে হয়ে গেল 125 টাকা। খরচ থাকবে, এক্সপেন্ডিচার হচ্ছে 10,000। সো কনজামশন কি হবে? মানে কতটুকু আমি খেলাম, কতটুকু ব্যবহার করলাম, নতুন 25% চিনির যেটা বাড়ার পর সেটা কনজামশন কি হবে? এক্সপেন্ডিচার যেটা ছিল বলেছে একরকম থাকতে হবে, তার জন্য 10,000 ডিভাইডেড বাই নতুন প্রাইসটা কত? 125। কেন? কারণ আমরা তো প্রথমেই তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম? খরচ কত হবে সেটা হচ্ছে 100 × 100, মানে কতটুকু দাম প্লাস কত ইউনিট ব্যবহার করেছি। এই যে কত ইউনিট ব্যবহার করেছি, তার মানে সেটা কি ওদিকে নিলে খরচ বাই দামটা, ইনিশিয়াল দামটা, সেটাই আমরা করেছি 10,000 বাই 125। বুঝতে পেরেছ? সো এখানে আসে 10,000 বাই 125 করলে 80 ইউনিট আমি ব্যবহার করলাম। আগের বার ইনিশিয়ালি আমি 100 ইউনিট কিন্তু ব্যবহার করেছিলাম। এইবার 25% চিনির দাম বাড়ার পর খরচ একই আগের মতো 10,000 রেখে আমি
80 ইউনিট ব্যবহার করলাম, আগে করেছিলাম 100, মানে আমার কি যেই আমার যে কনজাম্পশন সেটা কিন্তু কমে গেল খরচটাকে এক রাখতে। প্রথমে ছিল 80, প্রথমে ছিল 100, এবার হয়ে গেল 80। তো কত কমলো? 20 ইউনিট কমে গেল, 20 ইউনিট কমে গেল। সো পার্সেন্টেজ রিডাকশন মানে কত শতাংশ কমে গেল সেটা বের করতে বলেছে। কত শতাংশ? 20 ইউনিট। কী করে এলো? আগে ছিল 100 ইউনিট কনজাম্পশন, এখন হলো নতুন 25% বাড়ার পর 80 ইউনিট। সো 20 কিসের মধ্যে? আগে ইনিশিয়ালি ছিল 100 ইন্টু 100%। 100 কাটা, আনসার হবে 20%। অপশন নাম্বার বি, 20% ইজ দ্য কারেক্ট আনসার, 20%। ঠিক আছে, মানে চিনির দাম 25% বৃদ্ধি পেলে একই খরচ রাখতে আমার সেই চিনির ব্যবহার 20% কমাতে হবে। এটাই হচ্ছে আনসার। কিছু না বুঝতে পারলে তোমরা কিন্তু জানিও। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রেডার অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 20% অন দ্য মার্কড প্রাইস অ্যান্ড স্টিল গেইনস 20%। বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য মার্কড প্রাইস অ্যাভাব দ্য কস্ট প্রাইস? একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যের ওপর 20% ছাড় দিয়েও 20% লাভ করেন। চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের তুলনায় কত শতাংশ বেশি? একটা আগের দিনের ক্লাসে বলেছি, মার্ক প্রাইস মানে জিনিসপত্রের গায়ে যেটা লেখা থাকে, ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়। মার্ক প্রাইসকে বাংলায় বলা হয় চিহ্নিত মূল্য, কস্ট প্রাইস মানে হচ্ছে যেই দাম দিয়ে কিনা হয়, সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রির দাম, কেনা দাম বিক্রির দাম। চিহ্নিত মূল্য, আরেকটা আছে ছাড়। ঠিক আছে, আমরা ধরলাম কি বলেছে? চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের তুলনায় কত শতাংশ বেশি। আমরা ধরলাম আমরা যে কিনলাম সিপি ক্রয় মূল্য সেটা 100 ধরলাম। এবার বলে দিয়েছে প্রফিট হচ্ছে 20%, লাভ হচ্ছে 20%। সো আমরা আগের ক্লাসে দেখেছি, বা তোমরা দেখে রাখো যারা আগের ক্লাস দেখোনি, সেলিং প্রাইস বিক্রির দাম ইকুয়ালস টু ক্রয় মূল্য ইন্টু, এটা ডাইরেক্ট ফর্মুলা, 1 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100। সেলিং প্রাইস ইকুয়ালস টু কস্ট প্রাইস ইন্টু 1 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100। ডাইরেক্টলি এটাতে করো, তাহলে আমরা কি পেয়ে যাব? সেলিং প্রাইস বিক্রির দামটা আমরা পেয়ে যাব। কস্ট প্রাইস কত ধরেছিলাম? ধরে নেই আমরা 100 ধরেছিলাম, 100 ইন্টু 1 প্লাস লাভের কত? প্রফিট পার্সেন্টেজ 20/100। শেষ অঙ্ক, এখানেই শেষ। 1/5 কত এলো? এখানে 6/5 আসবে, 5 দিয়ে কাটলে 20 ইন্টু 6 আসবে 120। 120 টাকা দিয়ে সেই ব্যবসায়ীটা জিনিসটা বিক্রি করলো, 100 টাকা দিয়ে কিনে, তার জন্য 20% কিন্তু প্রফিট হলো, 20% কিন্তু প্রফিট হলো। এবার বলেছে, এত ইজি না, আরও অনেক কিছু আছে, স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা এবার কি পেলাম? ক্রয় মূল্য পেলাম 100, প্রফিট পার্সেন্ট হচ্ছে 20%, বিক্রির দাম পেলাম 120 টাকা। ঠিক আছে, আর ডিসকাউন্টও হচ্ছে 20%। কিসের ওপরে? চিহ্নিত মূল্যের ওপরে, মার্কড প্রাইসের উপরে, যেই দামটা জিনিসপত্রের উপরে লেখা থাকে সেটার উপরে তো ডিসকাউন্ট দেয়, তাও কিন্তু লাভ করে মানে দোকানদাররা। ঠিক আছে, এইবার আরেকটা ফর্মুলা, সেলিং প্রাইস ইকুয়ালস টু মার্কড প্রাইস ইন্টু 1 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100। ঠিক আছে, সেলিং প্রাইস এখানে কত বেরিয়েছিল? 100। মার্কড প্রাইস আমাদের বের করতে হবে, মার্কড প্রাইস, যার জন্য এমপি রাখলাম, ইন্টু 1 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, কত ডিসকাউন্ট ছাড় দিয়েছে? 20% বাই 100। ঠিক আছে, এখানে তুমি কেটে নাও 0 1/5। ঠিক আছে, এখানে আসবে কত? 4/5, মানে এলো এমপি ইন্টু 4/5 ইকুয়ালস টু 120। তার মানে 4 ইন্টু মার্কড প্রাইস ইকুয়ালস টু 120 ইন্টু 5। সো মার্কড প্রাইস কত আসবে? 120 ইন্টু 5/4, 4 দিয়ে কাটলে 30, 150 টাকা। 150 টাকা এলো চিহ্নিত মূল্য বা মার্কড প্রাইস। এসপি মানে হচ্ছে বিক্রির মূল্য, এমপি মানে হচ্ছে মার্কড প্রাইস চিহ্নিত মূল্য, ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। এগুলো তোমাদের আশা করি বুঝতে পেরেছো। সো এইবার আমাদের কাছে কি বের করতে বলেছে? আমরা এখানে এসপি, সিপি, এমপি সব পেয়ে গেলাম। এবার বলেছে বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য মার্কড প্রাইস অ্যাবাভ দ্য কস্ট প্রাইস?
কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস আগেই আমরা 100 ধরে নিয়েছিলাম, সেলিং প্রাইস বেরিয়েছিল 120, মার্ক প্রাইস এবার পেয়ে গেলাম 150। ঠিক আছে, সো এই মার্ক প্রাইসটা এই ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি এটাই জিজ্ঞেস করেছে। সো একদম ইজি, চিহ্নিত মূল্য মার্ক প্রাইস মাইনাস ক্রয় মূল্য বাই কিসের ওপরে মার্ক প্রাইসটা পড়েছে, ক্রয় মূল্যের উপরে সিপি কস্ট প্রাইসের উপরে ইনটু 100। ঠিক আছে, কত হয় 50 বাই সিপি কত ছিল 100 ইনটু 100, 100 কাটা 50 আনসার আছে। হ্যাঁ, অপশন নাম্বার সি 50% ইজ দ্য কারেক্ট আনসার। মানে চিহ্নিত মূল্য ক্রয় মূল্য থেকে 50% বেশি, marked price is 50% above the cross price. অপশন নাম্বার সি 50% ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো সমস্যা নেই। এবার নেক্সট অঙ্ক আমরা করব, এটা হচ্ছে লাস্ট অঙ্ক। ঠিক আছে, এটা লাস্ট অঙ্ক, তারপর আমরা বাকি আগামী দিনে এইরকম প্র্যাকটিসটা কিন্তু জারি রাখবো। আচ্ছা, এ বোট টেক্স 3 hours to travel 18 কিলোমিটার ডাউনস্ট্রিম and 6 hours to travel the same distance upstream. What is the speed of the boat in still water? একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে 3 ঘন্টা এবং প্রতিকূলে একই দূরত্ব যেতে 6 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার গতি কত? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো কিন্তু টিপিএসসিতে কিন্তু আসে। কি বলেছে? স্রোতের অনুকূলে 18 কিমি যেতে 3 ঘন্টা সময় নেয়। ডাউনস্ট্রিমে আমরা প্রথম ডাউনস্ট্রিমের আমাদের কাছে টাইম আছে 3 ঘন্টা, ডিস্টেন্স আছে 18 কিলোমিটার, স্পিড আমরা বের করে নেই। স্পিড হচ্ছে কত? ডি/টি, কতটুকু ডিস্টেন্স কাভার করলো কত টাইমে, 18/3 হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টায় স্রোতের অনুকূলে এই নৌকাটার স্পিড। এবার কি বলেছে? স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 6 ঘন্টা সময় নেয়। প্রতিকূল মানে হচ্ছে আপস্ট্রিম, আপস্ট্রিমের টাইম হচ্ছে কত? 6 ঘন্টা। একই ডিস্টেন্স মানে ডিস্টেন্স আগেরটাই থাকবে 18 কিলোমিটার। আপস্ট্রিমের তাহলে স্পিড কি হবে? আপস্ট্রিমের স্পিড হবে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স আমাদের কাছে কি 18, টাইম কত এখানে? 6 ঘন্টা। সো এখানে কত গেল? 3 ঘন্টা 3 কিলোমিটার প্রতি ঘন্টা। ডাউনস্ট্রিম স্পিড এসছিল মানে স্রোতের অনুকূলে বেগ কত এসছিল? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে বেগ এসছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এইবার বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার? কি বলেছে? স্থির জলে নৌকার গতি কত? এটা যখনই এমন জিজ্ঞেস করবে এটার শর্টকাটটা জেনে রাখো, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার মানে স্থির জলে যখনই জিজ্ঞেস করবে এটা হচ্ছে কি? আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিমের স্পিড বাই 2, মানে স্রোতের প্রতিকূলে যেতে যত বেগ লাগবে প্লাস যোগ স্রোতের অনুকূলে যেতে যত বেগ লাগবে সেগুলো প্লাস করবে, ডিভাইডেড বাই ভাগ করবে 2 দিয়ে। সো এখানে কত এলো? আপস্ট্রিমের স্পিড ছিল কত? 6 প্লাস 3। ডাউনস্ট্রিমে ছিল কত? ডাউনস্ট্রিমে ছিল তোমাদের 6, আপস্ট্রিমে ছিল 3। সো 6 প্লাস 3/2 9/2 মানে হচ্ছে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টায় এই নৌকাটার স্পিড ছিল যখন স্থির জল ছিল। 4.5 কিলোমিটার পার আওয়ার is the speed of the boat in still water. Correct answer is option number A, 4.5 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে আমাদের জানিও। আরও অঙ্ক আমরা প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে। অঙ্কের সিরিজটা পাশাপাশি অন্যান্য সিরিজের সাথেও কিন্তু কন্টিনিউ থাকবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে সবাই, যাতে এই গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলো আমাদের এই ভিডিও দেখে প্র্যাকটিস করে অ্যাকর্ডিংলি আপকামিং এক্সামের জন্য প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের এই নাম্বারে আমাদের সাথে একটা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু জয়েন করে রেখো। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।